নমস্কার। গল্পসঙ্গীত গল্পের আসরে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। গল্পসঙ্গীত আজকের নিবেদন সাহিত্যিক শ্রী নারায়ণচন্দ্র ভট্টাচার্যের লেখা গল্প আকালের মা। আকালের বৎসরে জন্ম বলিয়া বাপ মা ছেলের নাম রাখিয়াছিল আকাল। নিঃস্ব কৃষকের গৃহে অভাবের কঠোর তাড়নার মধ্যে জন্মগ্রহণ করিয়া আকাল যথাসম্ভব সুখে স্বচ্ছন্দে লালিত পালিত হইয়াছিল। বেশি বয়সের ছেলে, তার উপর মরা হাজা, সুতরাং মাতা পিতার স্নেহ যত্নটা সে খুব বেশি পরিমাণেই ভোগ করিতে পাইয়াছিল। প্রবীণ দৈবজ্ঞ রামহরি আচার্য ছেলের ঠিকুজি প্রস্তুত করিয়া দিয়া বলিলেন, ওহে চিন্তামণি, ছেলেটার লক্ষণ মন্দ নয়, লগন চাঁদা, তার উপর একাদশে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি আছে। তোমার এ ছেলে বাঁচে তো বড়লোক হবে। চিন্তামণি সহর্ষে দৈবজ্ঞ ঠাকুরকে 3 পালি ধান মাপিয়া দিল এবং পত্নীকে দৈবজ্ঞ ঠাকুরের ভবিষ্যৎবাণী শুনাইয়া দিয়া আহ্লাদ গদগদ কণ্ঠে বলিল, শুনলে বড়বউ? বড়বউ ঘাড় নাড়িয়া বলিল, হ্যাঁ হ্যাঁ, তুমিও যেমন, এ ছেলে আবার বাঁচবে, বেঁচে বড় লোক হবে। চিন্তামণি জোরে মাথা নাড়িয়া বলিল, হবে নাকি, আলবাদ বড় লোক হবে। কুষ্টির কথা কি মিছে হয়? আর তার লক্ষণ দেখলে না, এবছর তল্লাটে কারো জমিতে ধান হলো না, কিন্তু আমার মনসাডাঙ্গার ধারে 3 বিঘেতে কিরকম ফসলটা হলো। বড় বউ মুখে আহ্লাদের হাসি হাসিল, কিন্তু স্বরে তিরস্কারের তীব্রতা আনিয়া কহিল, হ্যাঁ হ্যাঁ, তোমার আর লক্ষণ দেখতে হবে না, কাজ থাকে তো উঠে যাও। বড় লোকে কাজ নেই, বাছা আমার অমনি 5 দূরের ভিখিরি হয়ে বেঁচে থাক। মাতৃহৃদয়ের আশঙ্কা ও আশার দ্বন্দ্ব বুঝিয়া চিন্তামণি পত্নীর মুখের দিকে চাহিয়া মৃদু মৃদু হাসিতে লাগিল। ইহার উপর আকাল 3 বৎসরে পা দিয়াই যখন নানা প্রকারে বুদ্ধিমত্তার পরিচয় দিতে লাগিল, মা বাবা ছাড়া গরুকে গৌ, লাঙলকে আগল এবং হুঁকাকে উয়া বলিতে শিখিল, তখন মাতা পিতা তাহার ধী শক্তির প্রাচুর্য দেখিয়া অতিমাত্র বিস্মিত হইল। মা বলিত, গরু লাঙল নিয়েই কাটাতে হবে কিনা, তাই ওইগুলোই আগে চিনেছে। চিন্তামণি মাথা নাড়িতে নাড়িতে বলিত, তা হবে না বড়বউ, আকাল যদি বাঁচে ওকে লেখাপড়া শিখিয়ে মানুষ করতে হবে। আমার আকালকে রোদে পুড়ে জলে ভিজে লাঙল ধরতে দেব না। স্বামীর আশা প্রদীপ্ত মুখের দিকে চাহিয়া বড় বউ সহাস্যে উত্তর করিত, হ্যাঁ হ্যাঁ, চাষার ছেলে আবার মানুষ হবে। চিন্তামণি বাঁ হাতে আকালকে জড়াইয়া ধরিয়া ডান হাতে ধরা হুঁকায় একটা জোর টান দিয়া দৃঢ় প্রতিজ্ঞাস্বরে বলিল, হবে না? নিশ্চয়ই হবে। দেখো তুমি, আকাল যদি বাঁচে আর আমিও যদি বেঁচে থাকি, তবে ভিক্ষে করেও। আকালকে স্বামীর বাহুবেষ্টন হইতে টানিয়া লইয়া বড় বউ তাড়াতাড়ি বলিল, তাই হবে গো, তাই হবে। তোমার ছেলে তখন হাকিম দারোগাই হবে। মায়ের মুখে কচি হাতখানি চাপড়াইতে চাপড়াইতে আকাল অস্ফুট স্বরে বলিত, দোগ্গা হব। ছেলের কথা শুনিয়া পতি পত্নী উভয়ই হাসিয়া উঠিত।
চিন্তামণি কিন্তু আশা পূর্ণ করিবার অবসর পাইল না। আকালের বয়স 4 বৎসর পূর্ণ না হইতেই তাহার আয়ুষ্কাল পূর্ণ হইয়া আসিল। সে একদিন ছিন্ন মলিন রোগশয্যায় শুইয়া আকালের হাতের 1 গণ্ডূষ জল পান করিয়া আশা নিরাশার অতীত দেশে চলিয়া গেল। যাইবার সময় ররুদ্যমানা পত্নীকে বলিয়া গেল, আকালকে লেখাপড়া শিখিয়ে মানুষ করো, তোমার কষ্ট দূর হবে। স্বামীর মৃত্যুতে আকালের মা দিন কত খুব কাঁদাকাটা করিল। তারপর আকালের মুখের দিকে চাহিয়া বুক বাঁধিয়া সংসারের ভার মাথায় তুলিয়া লইল। সংসার চলিবার তেমন কোনো উপায় ছিল না। জমি জমা সামান্যই ছিল। খাজনা দিতে না পারায় তাহারও অধিকাংশই হস্তান্তরিত হইয়া গেল। যে 2-1 বিঘা রহিল তাহাতে 2-3 মাসের মাত্র অন্ন সংস্থান হইতে পারে। কিন্তু চাষার মেয়ে ইহাতে ভয় পাইল না। সে গোবর কুড়াইয়া ঘুঁটে বেচিয়া পরের ধান ভানিয়া আপনার ও পুত্রের ভরণ পোষণ নির্বাহ করিতে লাগিল। খাওয়া পড়ার জন্য সে একটুও ভাবিল না। তাহার শুধু প্রধান ভাবনা হইল সে কি উপায়ে স্বামীর শেষ আদেশ পালন করিবে। অসহায়া দরিদ্রা বিধবা কিরূপে ছেলেকে লেখাপড়া শিখাইবে। যে এই প্রস্তাব করিয়াছিল সে আর ইহজগতে নাই, কিন্তু আকালের মা তো আছে। সে থাকিতে আকাল মূর্খ হইবে। আকাল 5 বৎসরে পড়িলে বিধবা পুরোহিত ডাকাইয়া ছেলের হাতে খড়ি দিয়া তাহাকে পাঠশালায় পাঠাইয়া দিল। মা শুধু ছেলেকে পাঠশালায় দিয়াই নিশ্চিন্ত রহিল না, তাহার শিক্ষা লাভের উপর তীব্র দৃষ্টি রাখিল। মাতার শাসনে আকালের এক বেলাও পাঠশালাকে ফাঁকি দিবার উপায় ছিল না। একদিন সে পাঠশালায় যাইতে ঘোর আপত্তি জানাইত, কিন্তু তাহার সে আপত্তি টিকিত না। পুত্রের সকল মিনতি, সকল ওজোর আপত্তি উপেক্ষা করিয়া আকালের মা নিজের অরুদ্ধমান পুত্রকে পাঠশালায় ধরিয়া দিয়া আসিত। পুত্রের করুণ ক্রন্দনে তাহার মাতৃহৃদয় একটুও বিচলিত হইত না। মাঝে মাঝে সে পাঠশালায় গিয়া দেখিয়া আসিত আকাল তথায় উপস্থিত আছে কিনা। পুত্রের বিদ্যাশিক্ষার জন্য কৃষক রমণীর এই প্রকার আগ্রহ ও তীব্র শাসন দেখিয়া পাড়ার অনেকে টিটকারি দিয়া বলিত, চাষার ছেলে এবার বিদ্যাসাগর হবে। কেহ আকালের মার মুখের উপর তীব্র বিদ্রুপের স্বরে বলিত, ও আকালের মা, তোর ছেলে না জজ হবে? আকালের মা একগাল হাসিয়া বলিত, তাই আশীর্বাদ করো বাবা, তাই আশীর্বাদ করো। সন্ধ্যার সময় পাঠশালা হইতে প্রত্যাগত হইয়া আকাল যখন মাতাকে স্বীয় অঙ্গে গুরু মহাশয়ের নিষ্করুণ বেত্রাঘাতের চিহ্ন দেখাইত, তখন বিধবা তাহার উপর স্নেহকোমল হাতখানি বুলাইতে বুলাইতে বলিত, মার না খেলে কি লেখাপড়া হয় বাবা? কথার সঙ্গে সঙ্গে তাহার মাতৃহৃদয় এমনই একটা গভীর বেদনায় আকুল হইয়া উঠিত যে পুত্রের সাক্ষাতেও সে চোখের জল রোধ করিতে পারিত না। মায়ের চোখে জল দেখিয়া আকাল সান্ত্বনার স্বরে বলিত, তুই কাঁদিস না মা, আমাকে বেশি লাগেনি। মাতা উচ্ছ্বসিত হৃদয়ে পুত্রের মুখখানি বুকের উপর চাপিয়া ধরিত। গুরু মহাশয় চাষার ছেলে আকালকে প্রথম প্রথম অবজ্ঞা দৃষ্টিতেই দেখিতেন, কিন্তু ক্রমে চাষার ছেলের বুদ্ধির নিকট অনেক বামুন কায়েতের ছেলের বুদ্ধিও যখন নিষ্প্রভ হইয়া পড়িল, তখন তাহাকে আপনার ভ্রান্ত ধারণার পরিবর্তন করিয়া বলিতে হইল, বেটা যেন গোবরে পদ্ম ফুল।
9 বৎসর বয়সে পাঠশালার শিক্ষা শেষ করিয়া আকাল গ্রামের ইংরাজি স্কুলে ভর্তি হইল। আকালের মা স্কুলের সেক্রেটারির নিকট অনেক কাঁদাকাটা করিয়া এবং বিনা পারিশ্রমিকে তাহার বাড়ির ধান ভানিয়া দিতে স্বীকৃত হইয়া আকালকে অবৈতনিক ছাত্র করিয়া লইল। স্কুলে মাহিনা দিতে না হইলেও ছেলের স্কুলের বই, কাগজ, জামা কাপড় প্রভৃতি যোগাইতেই বিধবাকে প্রাণান্ত পরিশ্রম করিতে হইত। ঘুঁটে বেচা, ধান ভানা ছাড়া সে বাড়িতে শাকসবজি, লাউ কুমড়ার গাছ প্রভৃতি জন্মাইয়া বিক্রয় করিত। একটি গাই ছিল, ঘাস কাটিয়া আনিয়া তাহাকে খাওয়াইত এবং তাহার দুধটুকু বিক্রয় করিয়া ছেলের বই কিনিবার পয়সা জোগাড় করিত। কিন্তু এততেও সব সময় কুলাইত না। অনেক সময় তাহাকে উপবাস দিয়া খোরাকি চাল বাঁচাইয়া বেচিতে হইত। টানাটানির সময় নিজে ফ্যানটুকু খাইয়া ভাতগুলি ছেলের জন্য তুলিয়া রাখিত। এত কষ্ট সহ্য করিতে হইলেও সে ছেলেকে মানুষ করিবার প্রলোভন ত্যাগ করিতে পারিত না। আকাল মায়ের কষ্ট কতক বুঝিতে পারিত, সময়ে সময়ে প্রতিবাদ করিত, কিন্তু উচ্চাশয়া বিধবা তাহার সে প্রতিবাদে কর্ণপাত করিত না। বলিত, আগে বাবা তুই মানুষ হ, তারপর আমাকে ক্ষীর, সর, ছানা খাওয়াস। তখন যদি তোর কথা না শুনি তবে আমি কৈবর্তের মেয়েই নই। কথাগুলা বলিবার সময় ভাবি সুখের আশায় বিধবার মুখখানা প্রজ্জ্বল হইয়া উঠিত। আকালও দৃঢ় প্রতিজ্ঞায় মন বাঁধিয়া সংকল্প করিত, মানুষ হয়ে যদি কোনোদিন মায়ের এই কষ্ট দূর করতে পারি তবেই আমার জন্ম সার্থক। সেদিন ঘোর বর্ষা। পূর্বদিন সন্ধ্যা হইতে যে বৃষ্টি আরম্ভ হইয়াছিল তাহা আর থামিল না। শুধু বৃষ্টি নয়, বৃষ্টির সঙ্গে একটু একটু ঝড়ও চলিতেছিল। আকালের মার ঘরে চাউল ছিল না, বাক্সে পয়সাও ছিল না। দেওয়ালের আধ শুকনা ঘুঁটেগুলা বৃষ্টির ছাটে গলিয়া পড়িতেছিল। শাকের ক্ষেতে জল দাঁড়াইয়াছিল। ঝিঙে গাছগুলি ঝড়ের চোটে ডালের আশ্রয় হইতে বিচ্যুত হইয়া ফল সমেত মাটিতে লুটাইতেছিল। কিন্তু সে বর্ষার ঝিঙা কিনিবার জন্য কেহই ঘরের বাহির হইতে পারিতেছিল না। আকালের মাকে কিন্তু ঘরের বাহির হইতে হইল। সে বৃষ্টিতে ভিজিতে ভিজিতে আতসের চাউলের জন্য প্রতিবেশীদের দ্বারে দ্বারে ঘুরিল। কিন্তু এই বাদলায় দুস্থ প্রতিবেশীদের কেহই চাউল ধার দিতে পারিল না। নিরাশ চিত্তে ঘরে ফিরিয়া আকালের মা এ হাঁড়ি সে হাঁড়ি ঝাড়িয়া পোয়াটাক চাউল বাহির করিল এবং তাহাই লইয়া রান্না চাপাইল। রান্না হইলে মা ভাত বাড়িয়া আকালকে খাইতে ডাকিল। আকাল বলিল, তোমার শুদ্ধ ভাত বাড়ো মা, মায়ে পই একসঙ্গে বসে খাবো। মা বলিল, না না, তুই খেয়ে নে, আমার খেতে দেরি আছে। আকাল বলিল, আমিও না হয় একটু দেরিতেই খাবো, আজ আর তো স্কুলে যাওয়া হবে না। মা বড় ফাঁপড়ে পড়িল। কতকটা রাগের ভাব দেখাইয়া বলিল, তোর সকাল সকাল খাওয়া অভ্যাস, বেলায় খেলে পিত্তি পড়বে, আয় খেয়ে নে। আকাল মাথা নাড়িয়া বলিল, হুম। মা রাগিয়া তিরস্কার করিয়া বলিল, তোর সবটাতেই জেদ, এমন অবাধ্য ছেলে কোথাও দেখিনি। হাসিতে হাসিতে আকাল বলিল, তোমার মতো অবাধ্য মাও আমি কোথাও দেখিনি। ছেলের কথায় মা না হাসিয়া থাকিতে পারিল না। শেষে মাকে ফেলিয়া আকাল যখন কিছুতেই খাইতে চাহিল না, তখন অগত্যা
সেই 1 পোয়া চালের ভাত কয়টি মাতা পুত্রের ভাগ করিয়া খাইল। আহার শেষে আকাল গভীর তৃপ্তির সহিত বলিল, আজ ভাত খেয়ে যেমন পেট ভরল মা, এমন কিন্তু একদিনও ভরেনি। মা রাগিয়া বলিল, হ্যাঁ ভারী পেট ভরেছে, আধ পেটাও হয়নি তোর। আচ্ছা ছেলে তুই যা হোক। মা মুখে রাগ প্রকাশ করিল বটে, কিন্তু পুত্রের এই স্নেহভক্তির আতিশয্যে চোখ দুইটা যে আনন্দাশ্রুতে ভরিয়া আসিল, পুত্রের সম্মুখেও তাহা চাপিতে পারিল না। ছেলে অনেক হয় বটে, কিন্তু এমন ছেলে কাহার আছে যে এই বয়সে আপনার পেটের খোরাক কাটিয়া মাকে উপবাসের হাত হইতে রক্ষা করে? পুত্র গৌরবে মাতার হৃদয় গৌরবান্বিত হইয়া উঠিল। পুত্রের আহারের ত্রুটিজনিত ক্ষোভ সে গর্বের নিকট যেন ম্লান হইয়া আসিল। এইরূপ দুঃখ কষ্ট আশা আকাঙ্ক্ষার মধ্য দিয়া অনেকগুলা বৎসর কাটিয়া গেল। শেষে 18 বৎসর বয়সে আকাল যেদিন এন্ট্রান্স পরীক্ষায় প্রথম বিভাগে স্থান অধিকার করিল, সেদিন আকালের মার উচ্চ আশা সফলতার পথে অনেকটা অগ্রসর হইল। বিধবা সেদিন জোড়া পাঁঠা দিয়া গ্রাম্য দেবতা শীতলা দেবীর মানসিক শোধ করিল। এইবার কিন্তু আকালের মা এমন একটা ঘোর নৈরাশ্যের মধ্যে পতিত হইল যে সে কোনো দিকেই কুল কিনারা দেখিতে পাইল না। এবার আকালের পড়া আর গ্রামের স্কুলে চলিবে না, কলিকাতায় থাকিয়া কলেজে পড়িতে হইবে। সে পড়ার খরচ ঘুঁটে কাঠ বেচিয়া ধান ভানিয়া চালানো যাইবে না। এমনকি আকালের মা আপনাকে বিক্রয় করিলেও তাহাতে কুলাইয়া উঠিবে কিনা সন্দেহ। তবে উপায়? আকালের মা ভাবিল, হায়, এত দূরে আসিয়া মাছ দরিয়ায় হাল ছাড়িতে হইল। তোমার পায়ে পড়ি মা, ওখানে আমি বিয়ে করব না। সস্নেহে আকালের মাথায় হাত বুলাইতে বুলাইতে আকালের মা বলিল, তা কি হয় বাপ, আমি যে কথা দিয়েছি। আকাল একটু রাগিয়া বলিল, কেন কথা দিলে? বিষয় দেখে বুঝি? হাসিতে হাসিতে আকালের মা বলিল, পাগল, বিষয় আমার কি হবে? তুই যে আমার 7 রাজার ধন মানিক। তবে কেন কথা দিতে গেলে? সাধে কি দিয়েছি? তোর পড়ার সুবিধে হবে বলেই এ কাজ করেছি। ছেলে মায়ের কোলে মাথা দিয়া শুইয়াছিল, রাগিয়া উঠিয়া বসিল এবং জোরে মাথা নাড়িয়া বলিল, ছাই হবে, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। পুত্রের অসম্মতির কারণ বুঝিয়া মায়ের মুখ আনন্দে প্রফুল্ল হইল, বুকটা গর্বে ফুলিয়া উঠিল। স্নেহ গদগদ কণ্ঠে মা বলিল, কি করবি বাপ, আমার কাছে থাকলে তো পড়াশুনো হবে না। আকাল বলিল, না হয় না হবে। আকালের মা বলিল, ছি আকাল, এতদিনে তোর এই বুদ্ধি হলো? তিনি স্বর্গে গেছেন, আমি মহাপাতকী পড়ে আছি। তার আশা ছিল তোকে মানুষ করতে হবে, সেজন্য আমি না খেয়ে না পড়ে তোকে মানুষ করবার চেষ্টা করছি। তুই মানুষ হলে আমার সব কষ্ট সার্থক হবে, কিন্তু তুই আমাকে সে আশায় নিরাশ করবি? আকাল চুপ করিয়া বসিয়া রহিল। বিধবা মৃদু হাসিয়া বলিল, হারে আকাল, আমাকে ছেড়ে থাকতে তোর কষ্ট হবে, কিন্তু তোকে ছেড়ে দিতে আমার কি কষ্ট হবে তা বুঝতে পারিস কি? তুই যে আমার।
বিধবার চক্ষু জলে ভরিয়া আসিল। এক ফোঁটা জল চোখের কোণ দিয়া গড়াইয়া পড়িল। মায়ের চোখে জল দেখিয়া, তাহার সেই স্নেহ ভরা কাতরোক্তি শুনিয়া আকাল আর স্থির থাকিতে পারিল না। সে মায়ের বুকে মুখ রাখিয়া রুদ্ধ কণ্ঠে বলিল, আমায় মাপ করো মা, তুমি যা বলবে আমি তাই করব। মাতা নীরবে পুত্রের মস্তকে হাত বুলাইতে লাগিল। হাজারিপাড়ার বৃন্দাবন সামন্ত বেলেঘাটায় গুড় ও চাউলের কারবার করিয়া অল্পদিনের মধ্যে অনেক টাকার মালিক হইয়া পড়িয়াছিল। দেশে বাড়ি, বাগান, পুকুর, জমিজমা প্রভৃতি যাহা করিয়াছিল, তাহা একজন জমিদারেরই অনুরূপ। লোক বলিত, বৃন্দাবন লক্ষপতি হইয়াছে। ইহার উপর বৃন্দাবন যখন নপাড়ার চৌধুরী বাবুদের নিকট হইতে হাজারিপাড়া মহলটা ইজারা লইবার অভিপ্রায় প্রকাশ করিল, তখন অনেকেই বলিল, বৃন্দাবন টাকার কুবের। কেহ বলিল, টাকার কুমির। কিন্তু একমাত্র কন্যা কালীতারা ছাড়া বৃন্দাবনের এই কুবের সদৃশ ঐশ্বর্যের উত্তরাধিকারী আর কেহ ছিল না। পুত্রলাভের জন্য যাগযজ্ঞ, তন্ত্রমন্ত্র প্রভৃতি কার্যে যথেষ্ট অর্থব্যয় করিলেও যখন অদৃষ্টের রুদ্ধ দ্বার কিছুতেই উন্মুক্ত হইল না এবং দেহস্থৌল্যে গৃহিণী সন্তান সম্ভাবনার সম্পূর্ণ অসম্ভাব্যতা জানাইয়া দিল, তখন বৃন্দাবন হতাশ হইয়া ভাবিল, বিধাতার উপরে কলম চলিবে না। কেহ কেহ বৃন্দাবনকে দ্বিতীয়বার দ্বার পরিগ্রহের পরামর্শ দিল। শুনিয়া গৃহিণী তর্জন করিয়া বলিলেন, এতদিন তো কারো কিছু করনি, এখন মরবার বয়সে বিয়ে করে যদি 5 জনের কিছু উপকার করে যেতে পারো, তা বড় মন্দ হবে না। অগত্যা বৃন্দাবনকে লোকের পরামর্শ হাসিয়া উড়াইয়া দিতে হইল। তখন পতিপত্নীতে মিলিয়া পরামর্শ স্থির করিল, যাহা হইবার নয় তাহা যখন হইবে না, তখন যাহা আছে তাহাকেই অবস্থায় উপযোগী করিয়া লইয়া সুখী হওয়াই বুদ্ধিমানের কর্তব্য। সুতরাং তাহারা মেয়েটিকে একটি সৎ পাত্রের হাতে দিয়া জামাইটিকে আপনাদের পুত্রস্থলে অভিষিক্ত করিবে। পরের ছেলেকে আপনার করিয়া পুত্র স্নেহের প্রবল আকাঙ্ক্ষার পরিতৃপ্তি সাধন করিতে হইবে। ইহা ছাড়া অন্য উপায় নাই। কালীতারার বয়সও 11 অতিক্রম করিয়াছিল। সুতরাং পাত্রের অনুসন্ধানের জন্য চারিদিকে ঘটক ছুটিল। চাষির ঘরে লেখাপড়া জানা ভালো ছেলে সহজে পাওয়া যায় না। যে 2-1টি পাওয়া গেল, তাহাদের অবস্থা বেশ সচ্ছল। সুতরাং তাহারা ঘর জামাই হইতে স্বীকার হইল না। ঘটকেরা গ্রামের পর গ্রাম তন্ন তন্ন করিয়া অনুসন্ধান করিতে লাগিল। অবশেষে তাহারা আকালের সন্ধান পাইল। বৃন্দাবন যেমন চায় ঠিক তেমনটি। আকালের মা কিন্তু ছেলেকে ঘর জামাই করিয়া রাখিতে স্বীকৃত হইল না। ঘটকও ছাড়িল না। সে নানা প্রকার যুক্তি তর্ক প্রদর্শন করিয়া বুঝাইয়া দিল যে ইহাতে আকালের ভবিষ্যৎ সম্পূর্ণ উজ্জ্বল। আকাল দেশের মধ্যে একজন গণ্যমান্য লোক হইবে। বৃন্দাবনের অবর্তমানে সে এই কুবেরের ঐশ্বর্যের মালিক হইয়া বসিবে। ঘটকের বাকচাতুর্যে মুগ্ধ হইয়া আকালের মা সম্মতি না দিয়া থাকিতে পারিল না। তবে এই শর্ত করিয়া লইল যে আকাল টাকার মালিক হউক বা না হউক, তাহাকে কলিকাতায় রাখিয়া পড়াইতে হইবে। ঘটক তাহাতেই রাজি হইয়া গেল। আকাল শুনিয়া ইহাতে আপত্তি করিল,
কিন্তু মাতার মঙ্গলেচ্ছাপূর্ণ জেদের নিকট তাহার আপত্তি টিকিল না। বৃন্দাবন আসিয়া ছেলে দেখিল এবং আশীর্বাদ করিয়া বিবাহের দিন স্থির করিয়া ফেলিল। কিন্তু ভাবী জামাতার বাড়ি ঘরের অবস্থা দেখিয়া সে প্রস্তাব করিল যে বিবাহটা তাহার নিজের বাটিতেই সম্পন্ন হইবে। তাহার একমাত্র কন্যার বিবাহে যেরূপ উৎসব আড়ম্বরের সম্ভাবনা, এই ক্ষুদ্র গৃহে তাহার স্থান সংকুলান হওয়া অসম্ভব। অতএব বিবাহ সেইখানেই হইবে। বেহান সেইখানেই গিয়া পুত্রের বিবাহে আমোদ প্রমোদ করিবেন। আকালের মা বৃন্দাবনের প্রস্তাবে সম্মতি দিল, কিন্তু নিজে সেখানে যাইতে স্বীকার করিল না। পুত্রের বিবাহ তাহার অগোচরে হইবে, ইহাতে তাহার একটু কষ্ট হইল, কিন্তু পুত্রের ভবিষ্যৎ মঙ্গলের জন্য যখন এত কষ্ট স্বীকার করিয়া লইয়াছে, তখন এই কষ্টটুকুও একেবারে অসহ্য হইবে না। বিবাহের 1 সপ্তাহ পূর্বে বৃন্দাবন পালকি বেহারা পাঠাইল। যাত্রার পূর্বদিন রাত্রে মা ভালো করিয়া ছেলেকে খাওয়াইল, রাত্রিতে ঘুমাইল না। আকালকে পরের ঘরে কিরূপে চলিতে হইবে, বড়লোকের জামাই হইলেও একাগ্রচিত্তে লেখাপড়া শিখিয়া কিরূপে তাহার পরলোকগত পিতার উদ্দেশ্য সিদ্ধ করিতে হইবে, অসুখ বিসুখ হইলে কিরূপ সাবধানতা অবলম্বন করিবে, ইত্যাদি বিষয়ে সমস্ত রাত্রি ধরিয়া উপদেশ দিল। তারপর সকালবেলা ছেলেকে খাওয়াইয়া তাহার কপালে দধির টিপ দিল এবং ছেলেকে পালকিতে তুলিয়া দিয়া আঁচলে চোখ মুছিল। বামুন পিসি কাঁধে গামছা, হাতে ঘটি লইয়া স্নানে যাইতেছিলেন। তিনি বলিলেন, আকালের মা, বড় ঘরে ছেলের বিয়ে দিলি বটে, কিন্তু ছেলে শেষে পর না হয়। আকালের মা বলিল, ছেলে কি কখনো পর হয় মা ঠাকুরন? বামুন পিসি বলিলেন, হয় বই কি, অনেক কাঠকুড়ুনির ছেলে রাজগদি পেয়ে মা বাপকে চিনতে পারে না। আকালের মা সহাস্যে বলিল, আশীর্বাদ করো মা, আকাল আমার রাজাই হোক, সেই আমার চারপো সুখ। তুই কি হাবা? বলিয়া বামুন পিসি স্নান করিতে গেলেন। আকালের মা একা ঘরে ফিরিয়া অন্তরে বাহিরে একটা বিরাট শূন্যতা অনুভব করিতে লাগিল। আকাল চলিয়া গেল। আকালের মা দরজার বাজু ধরিয়া শূন্য দৃষ্টিতে পালকির দিকে চাহিয়া রহিল। পালকি বৃক্ষান্তরালে অদৃশ্য হইল। বেহারাদের অস্ফুট শব্দ বাতাসে মিলাইয়া গেল। প্রতিবেশিনী যাহারা আকালের ভাবী শ্বশুরালয়ে যাত্রা দেখিবার জন্য উপস্থিত হইয়াছিল, তাহারা স্ব স্ব কার্যে প্রস্থান করিল। আকালের মা স্তব্ধ নিস্পন্দভাবে দাঁড়াইয়া রহিল। তাহার ইচ্ছা হইতেছিল সে ছুটিয়া গিয়া আকালকে ফিরাইয়া আনে। কাজ নাই তাহার উচ্চশিক্ষায়, কাজ নাই তাহার ঐশ্বর্যে। বৃদ্ধা বিধবা মাতার বুকের ভিতর যে স্নেহ সম্পদ রহিয়াছে, তাহার অপেক্ষা পার্থিব কোন ঐশ্বর্য মূল্যবান? এমন স্বর্গীয় সম্পদে বিভূষিত পুত্রকে সে আজ কাহার দ্বারে ভিখারি করিয়া পাঠাইল। এখনো পালকি গ্রামের সীমা পার হয় নাই। এখনো ছুটিয়া গেলে আকালকে ফিরাইয়া আনিতে পারা যায়। আকালের মা কিন্তু ছেলেকে ফিরাইয়া আনিতে গেল না। কর্তব্য আসিয়া মাতৃত্বের সেই দুর্বলতাকে সবলে চাপিয়া রাখিল। প্রভাতের সূর্য আকাশের অনেকটা উপরে উঠিয়া যখন বৃদ্ধার মুখে তীব্র কিরণ বর্ষণ করিতে লাগিল, তখন সে ধীরে ধীরে আসিয়া ঘরের দাবার উপর বসিল। বামুন পিসি স্নানান্তে ফিরিয়া যাইতে যাইতে আকালের মার বাড়িতে ঢুকিলেন।
এবং আকালের মাকে তদবস্থায় বসিয়া থাকিতে দেখিয়া ডাকিয়া বলিলেন, ও আকালের মা, এখনো বসে আছিস? আকালের মা শূন্য দৃষ্টিতে বামুন পিসির মুখের দিকে চাহিল। বামুন পিসি বলিলেন, বসে আর করবি কি, ডুব দিয়ে আয়। আজ তো আর রাঁধতে বাড়তে পারবি না, আমাদের ঘরে না হয় এক মুঠো খেয়ে আসবি। আকালের মা ভারী গলায় বলিল, রাঁধতে বাড়তে হবে বই কি মা, পোড়া পেট তো আছে, না খেয়ে কদিন থাকবো। তবে আর বেলা করিস না, ডুব দিয়ে এসে যা হয় এক মুঠো চাপিয়ে দে। বামুন পিসি প্রস্থান করিলেন। আকালের মা উঠিয়া গামছাখানা লইয়া ডুব দিতে চলিল। গ্রামের প্রান্তভাগে স্নানের পুষ্করিণী, পুষ্করিণীর পরেই মাঠ। মাঠের পরপারে বৃক্ষাবলী বেষ্টিত গ্রামের ক্ষীণ রেখা বনানী প্রান্তের ন্যায় দৃষ্ট হয়। সেই মাঠের উপর দিয়াই হাজারিপাড়ায় যাইবার পথ। আকালের মা পুকুরের পাড়ে দাঁড়াইয়া চোখের উপর হাত রাখিয়া মাঠের দিকে আকাঙ্ক্ষাপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করিল, কিন্তু কিছুই দেখিতে পাইল না। রৌদ্রদগ্ধ শস্যহীন বিশাল প্রান্তর ধু ধু করিতেছে। বহু দূরে ভিন্ন গ্রামের বৃক্ষাবলীর অস্পষ্ট রেখামাত্র দৃষ্টিগোচর হইতেছে। বহুক্ষণ পরে আকালের মা হতাশ দৃষ্টি ফিরাইয়া লইয়া পুকুরে স্নান করিতে নামিল। স্নান করিয়া আকালের মা রান্না চাপাইল, কিন্তু রান্না শেষ করিয়া যখন ভাত বাড়িতে গেল, তখন তাহার প্রাণটা কেমন হু হু করিয়া উঠিল। চিরদিন আকালকে আগে খাওয়াইয়া তারপর নিজের ভাত বাড়িয়াছে, কিন্তু আজ আগেই নিজেই ভাত বাড়িতে হইতেছে। আজকে ছেলেকে পরের ঘরে পাঠাইয়া দিয়াছে, সেখানে কে আকালকে তাহার মনোমত করিয়া ভাত বাড়িয়া দিবে? আকাল সহজে পেট ভরিয়া খাইতে চাহে না, কাছে বসিয়া জোর করিয়া খাওয়াইতে হয়। কে তাহাকে ভালো করিয়া খাওয়াইবে? হয়তো আকাল পেট ভরিয়া খাইবে না, লজ্জায় খাইতে পারিবে না। কোনোদিন তো সে পরের কাছে বসিয়া খায় নাই। আজ 18 বৎসর যাবৎ সে শুধু মায়ের কাছে বসিয়াই খাইয়াছে। মা ছাড়া যে জগতে আর কেহ আছে এ পর্যন্ত সে জানে না। এই জন্যই তো আকাল মাকে ছাড়িয়া যাইতে চাহে নাই। কিন্তু রাক্ষসী মা যে এমন মাতৃগত প্রাণ ছেলেকে জোর করিয়া আপনার কাছ হইতে তাড়াইয়া দিয়াছে। ছেলে 2 হাত দিয়া তাহাকে জড়াইয়া ধরিয়াছিল, কিন্তু সে পাষাণে বুক বাঁধিয়া তাহার কোমল বাহুবেষ্টন হইতে সবলে আপনাকে ছিনাইয়া লইয়াছে। হায় রে রাক্ষসী মায়ের প্রাণ! আকালের মার 2 চোখ দিয়া ঝরঝর করিয়া জল গড়াইতে লাগিল। সে ভাতের হাঁড়ি চাপা দিয়া দাবায় আঁচল পাতিয়া শুইয়া পড়িল। আহারান্তে বামুন পিসি আসিয়া ডাকিলেন, ও আকালের মা, খাওয়া হয়েছে? আকালের মা উত্তর দিল, এখনো হয়নি। বামুন পিসি বলিলেন, কেন, রাঁধিসনি বুঝি? রেঁধেছি, তবে? আকালের মার চোখ দিয়া 2 ফোঁটা জল গড়াইয়া পড়িল। বামুন পিসি তিরস্কারের স্বরে বলিলেন, মোর এতই যদি, তবে ছেলেকে পাঠালি কেন বল দেখি? আকালের মা নিরুত্তরে আঁচলে চোখ মুছিল। বামুন পিসি বলিলেন, দেখ আকালের মা, স্পষ্ট কথা বলি, ছেলে বড় লোক হবে বলে যখন তাকে পরের ঘরে দিলি, তখন আর এগুলো করা ভালো দেখায় না। এতে যে ছেলেরই অকল্যাণ হয়। আকালের মা ধর্মড় করিয়া উঠিয়া বসিল। সন্ত্রস্তভাবে বলিল, অকল্যাণ হয়? বামুন পিসি বলিলেন, তা হয় না?
এরকম কাঁটা কাটা, না খাওয়া না দেওয়া, এসব কি ভালো? আকালের মা ভালো করিয়া চোখ মুছিয়া তাড়াতাড়ি ভাত বাড়িতে চলিল। বিবাহের নির্দিষ্ট দিনে সকালে উঠিয়া আকালের মা আপনা আপনি বলিয়া উঠিল, আজ আমার আকালের বিয়ে। আকালের মা লোকমুখে সংবাদ পাইতেছিল, কন্যার বিবাহে বৃন্দাবন সামন্ত প্রচুর উদ্যোগ আয়োজন করিয়াছেন। 3 দিন পূর্বে নহবত বসিয়াছে। দেশের যত বাদ্যকর তাহার বাটিতে সমবেত হইয়াছে। দেশ বিদেশের আত্মীয় কুটুম্ব স্বজাতি সকলে নিমন্ত্রিত হইয়াছে। পলাশপুরের স্বজাতি কুটুম্বগণের নিকটেও নিমন্ত্রণপত্র আসিয়াছে। শুনিতে শুনিতে আকালের মার বুক আনন্দে গর্বে ফুলিয়া উঠিতে লাগিল। কেননা এ উৎসবের অর্ধেক অংশীদার তাহার আকাল। গ্রামে যাহাদের নিমন্ত্রণপত্র আসিয়াছিল তাহারা দলে দলে নিমন্ত্রণ রক্ষা করিতে চলিয়া গেল। আকালের মা 1 পোয়া চাউল, 2টা কলা এবং 1 পয়সার বাতাসা কিনিয়া গ্রাম্য দেবতা বিশালাক্ষীর পূজা দিয়া আসিল এবং সকাল সকাল রাঁধা খাওয়া শেষ করিয়া সমস্ত দিন গ্রামের এ বাড়ি ও বাড়ি ঘুরিয়া কাটাইয়া দিল। রাত্রিতে আকালের মা আপনার ঘরের দাওয়ায় বসিয়া দণ্ডের পর দণ্ড ভাবিতে লাগিল। এতক্ষণ বিবাহের সময় হইয়াছে, এইবার আকালকে ছাদনাতলায় আনা হইয়াছে। এতক্ষণে স্ত্রী আচার হইতেছে। একপাল মেয়ে 27 কাঠি জ্বালিয়া হুলুধ্বনি দিয়া শাঁখ বাজাইয়া আকালকে বেষ্টন করিয়া ঘুরিতেছে। পাটের জোড়, মাথায় টোপর, গলায় ফুলের মালা, কপালে চন্দনের টিপ, আকালকে কেমন সাজাইয়াছে। তাহার রূপ দেখিয়া মেয়েরা তাহাকে সাক্ষাৎ কার্তিকের সঙ্গে তুলনা করিতেছে। কিন্তু এত আনন্দ, এত উৎসব কোলাহলের মধ্যেও আকাল মাকে ভুলিতে পারে নাই। সব উৎসব, সব আনন্দ ছাপাইয়া হয়তো মায়ের কথাটাই তাহার মনের ভিতর জাগিয়া উঠিতেছে। আর মাকে না দেখিয়া বাছার চাঁদ মুখখানি মলিন হইয়া আসিতেছে। আকালের মা তাড়াতাড়ি আঁচলে চোখ 2টা ভালো করিয়া মুছিয়া ফেলিল। তারপর সম্প্রদানের কথা, শুভ দৃষ্টির কথা, বাসর ঘরের কথা ভাবিতে ভাবিতে বৃদ্ধা কখন দাবার ধুলার উপর শুইয়া ঘুমাইয়া পড়িল তাহা বুঝিতে পারিল না। 2 দিন পরে নিমন্ত্রিত প্রতিবেশীরা ফিরিয়া আসিলে আকালের মা সংবাদ পাইল যে খুব ধুমধামের সহিত বিবাহ কার্য সম্পন্ন হইয়া গিয়াছে। এমন ধুমধাম অনেক বামুন কায়েতের ঘরেও দেখা যায় না। শুনিয়া আকালের মা আনন্দাশ্রু বিসর্জন করিতে করিতে ঘরে ফিরিল। আকাল কলিকাতায় যাইবার প্রায় 1 মাস পরে মাকে একখানা পত্র দিয়াছিল। তাহার পর 3-4 মাস কাটিয়া গেল। আকালের মা পুত্রের আর কোনো চিঠিপত্র পাইল না। ডাকপিয়ন পাড়ায় আসিলেই আকালের মা তাহার পিছু পিছু ছুটিত, কিন্তু পিয়নের মুখে পত্র নাই শুনিলেই ক্ষুব্ধ হৃদয়ে ধীরে ধীরে ফিরিয়া আসিত। ঘরে আসিয়া সে ক্ষুব্ধ হৃদয়ে সান্ত্বনা দিবার জন্য ভাবিত, পড়াশোনার জন্য আকাল চিঠি লিখতে সময় পায় না, তাই হোক, সে পড়াশোনাই করুক, আমার চিঠিতে দরকার নেই। কিন্তু পিয়নকে দেখিলেই সে তাহার পশ্চাতে না ছুটিয়া থাকিতে পারিত না। পত্র না আসিলেও আকালের মা মাঝে মাঝে পুত্রের সংবাদ পাইত। হাজারিপাড়ার 2-4 জন চাষি পলাশপুরের হাটে তরকারি বেচিতে আসিত। তাহারা সময়ে সময়ে আসিয়া আকালের মার ঘরে আতিথ্য গ্রহণ করিত এবং বৃন্দাবন বাবুর জামাই যে ভালো আছে এ সংবাদ শুনাইয়া যাইত। সম্মুখে গ্রীষ্মের ছুটি, সে ছুটিতে আকাল নিশ্চয়ই মায়ের সঙ্গে দেখা করিতে আসিবে।
আকালের মা এখন আর গাইয়ের সব দুধটুকু বেচিত না, কতকটা ঘরে রাখিয়া ঘৃত প্রস্তুত করিত। আকাল আসিলে খাইবে। গাছের নারিকেল সব না বেচিয়া কয়েকটা তুলিয়া রাখিল। আকাল নারিকেল নাড়ু খাইতে ভালোবাসে। একটা ডাঙা জমিতে কিছু সরু ধান হইয়াছিল। আকালের মা চাউল প্রস্তুত করিয়া সে সরু চাউলগুলি পুত্রের জন্য তুলিয়া রাখিল। গ্রীষ্মের বন্ধ আসিল। স্কুলে লম্বা ছুটি পাইয়া ছেলের দল পাড়া যেন মাথায় করিয়া তুলিল। আকালের মা পুত্রের আগমন প্রত্যাশায় পথের দিকে চাহিয়া রহিল। চাষিদের মুখে সংবাদ পাইল তাহাদের জামাইবাবু আসিয়াছে এবং নূতন পুকুরে ছিপ ফেলিয়া বড় বড় মাছ ধরিতেছে। কিন্তু আকালের মা ছেলের দেখা পাইল না। ছুটি ফুরাইল। পাড়ার ছেলেরা খেলা ছাড়িয়া স্কুলে যাতায়াত করিতে লাগিল। ভাঁড়ের ঘিয়ে দুর্গন্ধ হইল। নারিকেল পচিয়া গেল, চাউলে পোকা ধরিল, কিন্তু আকাল আসিল না। আকালের মা পচা জিনিসগুলা ফেলিয়া দিয়া আবার নূতন জিনিস সংগ্রহে মনোযোগ দিল। গ্রীষ্মের ছুটির পর পূজার ছুটি। আকালের মা পূজার ছুটির আশায় দিন গণিতে লাগিল। বর্ষা গেল, শরৎ আসিল, পূজাও নিকট হইল। চারিদিকে ঢাকে কাঠি পড়িল। প্রবাসীরা দলে দলে আসিয়া গ্রাম জাঁকাইয়া তুলিল। ছেলেরা নূতন কাপড়, নূতন জামা জুতা পরিয়া বাহির হইল। আকালের মা উদ্বেগ চঞ্চল হৃদয়ে পথের দিকে চাহিয়া প্রভাত হইতে সন্ধ্যা অতিবাহিত করিতে লাগিল। কিন্তু আকাল আসিল না। সপ্তমী, অষ্টমী, নবমী, বিজয়া কাটিয়া গেল। আকালের মা ছেলের দেখা পাইল না। আকালের মা আর থাকিতে পারিল না। ভাবিল আকাল নাই আসুক, আমি তাহাকে দেখিতে চাইব। কুটুম বাড়ি, তাতে কি? ছেলের চেয়ে কি মান লজ্জার ভয় বেশি? খার মাটি কিনিয়া আনিয়া আকালের মা আপনার ময়লা কাপড়খানি কাচিয়া লইল। পরদিন সেই কাপড়খানি পরিয়া ঘরে চাবি দিয়া হাজারিপাড়া অভিমুখে যাত্রা করিল। ছোট ডোবার মাছ হঠাৎ বড় দিঘিতে আসিয়া পড়িলে সে সেই দীর্ঘিকার বিশালতা, জলরাশির স্বচ্ছতা ও গভীরতা, ক্ষুদ্র বৃহৎ মৎস্যকুলের উল্লম্ফন ও আস্ফালন দর্শনে প্রথমটা যেমন হতবুদ্ধি হইয়া পড়ে, এই অগাধ জলসঞ্চারী প্রাণীগণের সহিত প্রতিযোগিতায় কিরূপে আত্মমর্যাদা অক্ষুণ্ণ রাখিবে ইহাই ভাবিয়া অস্থির হয়। গরিবের ছেলে আকাল বড় মানুষ বৃন্দাবন সামন্তের বড় বাড়িতে আসিয়া তদ্রূপ অবস্থাপন্ন হইয়া পড়িল। এত বড় বাড়ি, বাড়িতে এত লোকজন, তাহাদের গর্ব মাখানো বড় মানুষই চাল চলন, এ সকলেই তাহার কাছে শুধু নূতন নয়, যেন খুব অদ্ভুত ঠেকিতে লাগিল। ইহাদের সহিত সামঞ্জস্য রক্ষা করিয়া চলিতে চেষ্টা করিলেও সে আপনার প্রতি কথায়, প্রত্যেক চালচলনে নিজের দৈন্য প্রকাশ পাইতেছে মনে করিয়া খুব লজ্জিত ও সাবধান থাকিল। বৃন্দাবন নিজে আদৌ বিলাসী ছিল না বটে। এত টাকার মালিক হইলেও বাড়িতে 8 হাতি ধুতির বেশি ব্যবহার করিত না সত্য, কিন্তু নিঃস্ব অবস্থা হইতে লাখপতির আসনে প্রতিষ্ঠিত হইলে আপনার এই পরিবর্তিত অবস্থার গৌরব প্রদর্শনের জন্য সকলেরই একটা আগ্রহ থাকে। বৃন্দাবনেরও সে আগ্রহ যে ছিল না এমন নহে, কিন্তু আপনার উপর দিয়া এই আগ্রহের তৃপ্তি সাধন করিতে পারিল না। জামাতার উপর দিয়া ইহা ফুটাইয়া তুলিবার চেষ্টা করিতে লাগিল। তাহার চেষ্টায় অল্পদিনের মধ্যেই
আকারে প্রকারে বেশভূষায় আকালের এত পরিবর্তন হইয়া গেল যে সে অনেক সময় আপনিই আপনাকে চিনিয়া উঠিতে পারিত না। এই পরিবর্তনেও আকাল কিন্তু আপনার পূর্ব অবস্থা বিস্তৃত হইতে পারিত না। সে কিছুতেই ভুলিতে পারিত না যে সে গরিব চাষির ছেলে। তাহার মা ধান ভানিয়া গোবর কুড়াইয়া খায়। কথাটা স্মরণ হইলেই এই বড় মানুষের অঙ্গমঞ্চের হাস্যজনক অভিনয় এবং এই বেশভূষা সেই অভিনয়েরই উপযোগী খোলস ছাড়া আর কিছুই তাহার মনে হইত না। অথচ সুনিপুণ অভিনেতা যেমন আপনার কৃত্রিম অভিনয়কে দর্শকগণের নিকট বাস্তব বলিয়া প্রতিপন্ন করিবার জন্য প্রাণপণ চেষ্টা করে, আকালও তদ্রূপ আপনার এই বড় মানুষী চালচলনকে ঠিক স্বাভাবিকতার সহিত সামঞ্জস্য রাখিয়া চলিতে চাহিত। বৃন্দাবন জামাতাকে কলিকাতায় আনিয়া কলেজে ভর্তি করিয়া দিল। আকাল শ্বশুরের চাউলের গদিতে থাকিতে রাজি হইল না। হ্যারিসন রোডে একটা ভালো মেসে আশ্রয় লইল এবং শ্বশুরের পয়সায় ভোজের পর ভোজ দিয়া মেসের ছাত্রবর্গকে শীঘ্রই আন্তরিক বন্ধু করিয়া লইল। কলিকাতায় আসিয়া আকাল প্রথম প্রথম মাকে দুই একখানা পত্র লিখিল, কিন্তু মাস দুই পরে যখন চিঠি লিখিতে বসিয়া আমি ভালো আছি ছাড়া লিখিবার আর কোনো কথা খুঁজিয়া পাইল না, তখন সে বিরক্ত হইয়া চিঠি লেখা ছাড়িয়া দিল। গ্রীষ্মের ছুটিতে কলেজ বন্ধ হইলে বৃন্দাবন জামাতাকে লইয়া দেশে ফিরিল। তাহার আগমনে বাড়িতে যেন উৎসবের সাড়া পড়িয়া গেল। সে উৎসবের মধ্যে মাকে দেখিবার কথা আকালের মনেই আসিল না। সে বন্ধু বান্ধবদিগের সহিত খোশ গল্প করিয়া নদীতে বাজ খেলিয়া পুকুরে ছিপ ফেলিয়া এবং অবকাশকালে কালীতারাকে উপন্যাস শুনাইয়া দিন কাটাইতে লাগিল। তারপর এ আমোদগুলার উত্তেজনা যখন কমিয়া আসিল, তখন হঠাৎ একদিন তাহার মাকে দেখিতে যাইবার কথা মনে হইল। বৃন্দাবন গৃহিণীর নিকট ইহা শুনিয়া সানন্দে বলিল, বেশ বেশ, মায়ের ছেলে মায়ের কাছে যাবে বই কি। আমি নফরকে পালকির বন্দোবস্ত করতে বলে দিচ্ছি, সঙ্গে গোপলা আর কেলো এই দুজন চাকর গেলেই হবে। পাড়ে পৌঁছে দিয়েই চলে আসবে, আবার আসবার দিনে নিয়ে আসতে যাবে। যাত্রার আয়োজনের বন্দোবস্ত শুনিয়াই আকালের যাইবার ইচ্ছা সম্পূর্ণ তিরোহিত হইল। হায়, বড় মানুষের এইসব আড়ম্বর লইয়া সে কোথায় যাইবে? তাহার ক্ষুদ্র ভগ্ন কুটির দ্বারে এইসব আড়ম্বর লইয়া সে কোন লজ্জায় উপস্থিত হইবে? লোকে কি বলিবে? অথচ আকাল এই সকল লইয়া যাইতে পারিবে না এমন কথা বলিতেও লজ্জিত হইল। পরদিন প্রাতে পালকি প্রস্তুত বলিয়া যখন আকালের কাছে সংবাদ আসিল, তখন সে মাথা ধরার ওজর করিয়া চাদর মুড়ি দিয়া পড়িয়া রহিল। শাশুড়ি উদ্বিগ্ন চিত্তে নিজে আসিয়া বাতাস করিতে বসিলেন। ক্ষীরি দাসী মাথায় ওডিকলন ছিটাইতে লাগিল। যাত্রার জন্য আরও 2টা দিন নির্দিষ্ট হইয়াছিল, কিন্তু এইরূপ পেট বেদনা, মাথা ভার ইত্যাদি অজুহাতে যাওয়া ঘটিয়া উঠিল না। এদিকে কলেজের ছুটি ফুরাইয়া আসিল। আকাল পুনরায় কলিকাতা যাত্রা করিল। কলিকাতা যাত্রার 2 দিন আগে কালীতারা স্বামীকে জিজ্ঞাসা করিল, মাকে দেখতে যাবে যাবে করলে একবার গেলে না? উদাস স্বরে আকাল উত্তর করিল, কই আর যাওয়া হলো। কালীতারা বলিল, এখনো তো মাঝে একটা দিন আছে, লোকজন না নিয়ে নিজেই না হয় এক দৌড়ে গিয়ে দেখে এসো না। হেঁটে? দোষ কি? ঈষৎ বিরক্তির সহিত আকাল বলিল, আমি এত পথ হাঁটতে পারবো না। কালীতারা নীরবে মৃদু হাসিল।
সে মৃদু হাসিটুকু যে তীব্র শ্লেষ ছাড়া আর কিছুই নয়, ইহা বুঝিলেও আকাল পত্নীকে আর কিছু বলিল না। পূজার ছুটিতে আকাল আসিল বটে, কিন্তু মার কাছে যাওয়া হইল না। শ্বশুরের বাড়িতে পূজা, সুতরাং দশমী পর্যন্ত পূজার গোলমালে কাটিয়া গেল। একাদশী দ্বাদশী পর্যন্ত তাহার জের চলিল। তারপর ভূষণ দাসের যাত্রা ও রামনগরের শখের থিয়েটার পার্টি, উভয়ের মধ্যে কে অধিক দক্ষতা প্রদর্শন করিয়াছিল এবং এই পাড়া গিয়ে থিয়েটারের সহিত কলিকাতার মিনার্ভা, স্টার প্রভৃতি থিয়েটারের কত প্রভেদ, নরী সুন্দরী, তারা সুন্দরী ও তিনকড়ি দাসী, ইহাদের মধ্যে কোন কোন বিষয়ে কে শ্রেষ্ঠ, এই সকল মনোমুগ্ধকর আলোচনার মধ্য দিয়া দিনগুলা এমনই সহজ ও সুন্দরভাবে কাটিয়া যাইতে লাগিল যে ইহারই মধ্যে একটা দিন এই সকল আলোচনা স্থগিত রাখিয়া যে মাকে দেখিতে যাইতে হইবে, এ কথাটা আকালের স্মৃতিপথে আদৌ প্রবিষ্ট হইবার অবসর পাইল না। হাজারিপাড়া প্রায় 4 ক্রোশ দূরে। আকালের মা আহারাদি করিয়া বাহির হইয়াছিল, সুতরাং সন্ধ্যার অল্প পূর্বেই সে হাজারিপাড়ায় পৌঁছিল এবং জিজ্ঞাসাবাদ করিয়া বৃন্দাবন সামন্তের বাটিতে উপস্থিত হইল। বাড়ি দেখিয়াই তাহার তাক লাগিয়া গেল। এত বড় দোতলা পাকা বাড়ি, আর তাহার ছেলে এই বাড়ির জামাই, ভবিষ্যতে ইহার মালিক। পুত্রের গৌরবে বৃদ্ধার হৃদয় গৌরবপূর্ণ হইয়া উঠিল। সে আনন্দোৎফুল্ল হৃদয়ে বাড়ির ভিতর প্রবেশ করিল। বাড়িতে ঢুকিতেই এক মধ্যবয়স্কা স্ত্রীলোক তাহাকে জিজ্ঞাসা করিল, কে গা তুমি? বৃদ্ধা বলিল, আমি আকালের মা। প্রশ্ন করতে বিস্ময় বিস্ফারিত দৃষ্টিতে তাহার মুখের দিকে চাহিয়া দাঁড়াইয়া রহিল। অদূরে এক স্থূলাঙ্গী প্রৌঢ়া বসিয়াছিলেন। তিনি একটু উচ্চকণ্ঠে ডাকিয়া বলিলেন, কেলা ক্ষীরি? ক্ষীরি বা ক্ষীরোদা মুখ ফিরাইয়া বিস্ময়সূচক স্বরে বলিল, বলে জামাইবাবুর মা। প্রৌঢ়া বলিলেন, দূর। তখন আরো কয়েকজন যুবতী, প্রৌঢ়া, বালিকা ছুটিয়া আসিল এবং এই সমাগতা বৃদ্ধা কে তাহা জানিবার জন্য তাহারা এমন একটা অবজ্ঞাসূচক ঔৎসুক্য প্রকাশ করিতে লাগিল যে আকালের মা হতবুদ্ধি হইয়া পড়িল। তাহার ন্যায় দীনা নারী জামাইবাবুর মা, ইহার অপেক্ষা সেই রমণী মণ্ডলীর নিকট আশ্চর্যের বিষয় যেন আর কিছুই নাই। সহসা অদূরে জুতার শব্দ শুনিয়া আকালের মা সেই দিকে চাহিল। দেখিল আকাল সিঁড়ি দিয়া নিচে নামিতেছে। তাহার পরনে কালা পেড়ে ধুতি, তাহার কোঁচা জুতার উপর লুটাইতেছে। গায়ে ফুল কাটা মিহি কাপড়ের পাঞ্জাবি, পায়ে পামশু, মাথায় তেড়ি, হাতে রূপা বাঁধানো ছড়ি। স্ত্রীলোকদিগের জনতা দেখিয়া আকাল সেই দিকে ফিরিয়া চাহিল। চাহিতেই বৃদ্ধার চোখে তাহার চোখ পড়িল। মুহূর্তের জন্য আকালের মুখখানা হর্ষপ্রদীপ্ত হইয়া উঠিল, কিন্তু মুহূর্ত পরেই তাহা ছাইয়ের মতো সাদা হইয়া গেল। আকাল অপ্রসন্ন মুখভঙ্গি করিয়া দৃষ্টি ফিরাইয়া লইয়া দ্রুত পদে বাহিরে চলিয়া গেল। বৃদ্ধার বুকে কে যেন শপাত করিয়া ছেলের হাতের সেই ছড়ির এক ঘা বসাইয়া দিল। পুত্রের ব্যবহারে আকালের মা খানিকটা স্তব্ধ হইয়া রহিল। আকাল, যে আকাল মাকে ছাড়িয়া থাকিতে হইবে বলিয়া
বিবাহে রাজি হয় নাই। সেই আকাল আজ 1 বৎসরের পর মাকে দেখিয়াও দেখিল না, চিনিয়াও চিনিতে পারিল না। বৃদ্ধার ক্ষুব্ধ ব্যথিত হৃদয় আলোড়িত করিয়া একটা গভীর দীর্ঘশ্বাস বুকের কাছে ঠেলিয়া উঠিল। সেটাকে সবলে চাপিয়া রাখিয়া বৃদ্ধা সংজ্ঞাহীনের ন্যায় নিস্পন্দভাবে দাঁড়াইয়া রহিল। তারপর ধীরে ধীরে যখন সংজ্ঞা ফিরিয়া আসিল, তখন বৃদ্ধা বুঝিতে পারিল এরূপ দিন বেশে ধনী কুটুম্বের বাড়িতে আসিয়া সে ভালো কাজ করে নাই। ইহাতে শুধু নিজের অবমাননা নয়, সে পুত্রকেও যথেষ্ট অবমানিত করিয়াছে। কুটুম্বের ঘরে তাহার উঁচু মাথা নিচু করিয়া দিয়াছে। কিন্তু যত দোষী হোক, সে মা তো বটে। মাতার স্নেহ দুর্বল হৃদয়ে এত মান অপমান বিবেচনার শক্তি না থাকিলেও পুত্র হইয়া তাহাকে এতটা অবজ্ঞা করা কি উচিত হইয়াছে? একটা নিদারুণ ক্ষোভের উচ্ছ্বাসে মাতৃহৃদয়টা যেন ফুলিয়া উঠিল, কিন্তু তাহা মুহূর্তের জন্য। মুহূর্ত পরেই সে বুঝিতে পারিল পুত্রের দিক দিয়া এই ব্যবহারটা অনুচিত হইলেও মাতার দিক দিয়াও তাহার নিজের ব্যবহারের সমর্থন করা যায় না। সে শুধু মাতৃত্বের দাবিতে পুত্রের আত্মমর্যাদায় আঘাত করিবে, তাহার গৌরবোন্নত মাথাটা নিচু করিয়া দিবে, ইহা আরও অসঙ্গত, আরও বেশি অন্যায় নয় কি? অদূরপবিষ্টা প্রৌঢ়াই গৃহিণী। তিনি একটু উচ্চকণ্ঠে কর্তৃত্বের সুরে অভ্যাগতাকে জিজ্ঞাসা করিলেন, কে গা বাছা তুমি? কোথা হতে আসছো? আকালের মা ততক্ষণে আপনাকে সামলাইয়া লইয়াছে, সুতরাং গৃহিণীর প্রশ্নের উত্তরে সে বলিল, আমার পলাশপুরে বাড়ি গো, তোমাদের জামাইবাবুকে দেখতে এসেছি। ও, জামাইবাবুর মা পাঠিয়েছেন? তা নয় তো আর কে পাঠাবে বলো? মা ছাড়া আর ওর সেখানে কে আছে? আকালের মা মুখ টিপিয়া না হাসিয়া থাকিতে পারিল না। সে খুব সামলাইয়া সংক্ষেপে কথার উত্তর দিতে লাগিল। দলের মধ্য হইতে এক যুবতী বলিল, হ্যাঁ গা, তবে যে তুমি আগে বললে আমি আকালের মা। আকালের মা হাসিয়া বলিল, তামাশা করে বলেছিলাম। আর তামাশাই বা এমন কি? ধরতে গেলে আমিও তোমাদের জামাইবাবুর মা। ও তো আমারই দুধ খেয়ে আমারই কোলে মানুষ হয়েছে। হয় নয় তোমাদের জামাইবাবুকে জিজ্ঞাসা করে দেখো। রাত্রিতে আকালের মা কিছু খাইল না, কেবল 1 ঘটি জল খাইয়া দাবায় একটা মাদুর পাতিয়া পড়িয়া রহিল। ইতিমধ্যে পূর্বোক্তা যুবতী আসিয়া তাহাকে কহিল, হ্যাঁ গো বাছা, তোমার কথাই ঠিক। আকালের মা বলিল, কি কথা মা? যুবতী বলিল, জামাইবাবুও বললে যে তুমি তাকে মানুষ করেছ বটে। ছেলেবেলায় তার মায়ের শক্ত ব্যারাম হয়, সে সময়ে জামাইবাবু তোমার কোলেই মানুষ হয়েছে। বৃদ্ধা মৃদু হাসিল। তাহার হাসির অন্তরালে যে একটা মর্মভেদী দীর্ঘশ্বাস লুক্কায়িত ছিল, যুবতী তাহা দেখিতে পাইল না। কিয়ৎক্ষণ পরে বৃদ্ধা শুনিতে পাইল উপরে ঘরে বসিয়া আকাল হারমোনিয়ামের সুরের সহিত গলা মিশাইয়া গাহিতেছে, বঙ্গ আমার, জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ, কেন গো মা তোর রুক্ষ বদন, কেন গো মা তোর মলিন বেশ। তাহার এই গান শুনিয়া দেশমাতাও হাসিয়া উঠিয়াছিলেন কিনা বলা যায় না। পরদিন প্রত্যুষে
গৃহিণীর নিকট বিদায় লইয়া আকালের মা যখন বাড়ির বাহিরে আসিল, তখন আকাল সম্মুখের ছোট ফুলবাগানে পদচারণা করিতেছিল। তাহাকে দেখিয়া আকালের মা থমকিয়া দাঁড়াইল। তারপর পুত্রের দিকে স্নেহাকুল দৃষ্টি নিক্ষেপ করিয়া বেশ সহজ সহাস্য কণ্ঠে জিজ্ঞাসা করিল, কি বাবা, ভালো আছো তো? আকাল মাথা হেঁট করিয়া উত্তর করিল, হ্যাঁ। বৃদ্ধা বলিল, তোমার মাকে কিছু বলবার আছে? আকাল শঙ্কিত দৃষ্টিতে একবার এদিক ওদিক চাহিল। অদূরে মালি গাছে জল দিতে দিতে কৌতূহলপূর্ণ দৃষ্টিতে তাহাদের দিকে চাহিয়াছিল। আকাল ধরা গলায় বলিল, বলো, ভালো আছি। হরি করুন, সুখে থাকো বাবা, রাজরাজেশ্বর হও। স্নেহার্দ্র কণ্ঠে কথাগুলি বলিয়া বৃদ্ধা দ্রুত পদে চলিয়া গেল। কিছুদূর গিয়া পাছু ফিরিয়া আর একবার উৎসুক দৃষ্টিতে আকালের দিকে চাহিল। তারপর আর তাহাকে দেখা গেল না। আকাল একখানা বেঞ্চির উপর বসিয়া পড়িল। তখনও যেন কে দূর দূরান্তর হইতে স্নেহকাতর কণ্ঠে বলিতেছিল, রাজরাজেশ্বর হও। হায়, কি ভীষণ প্রতিদান এই স্নেহ ভরা আশীর্বাদ! তীব্র অবজ্ঞা, নিদারুণ অকৃতজ্ঞতা, তাহার প্রতিদানে স্নেহপূর্ণ আশীর্বাদ। সুখে থাকো, রাজ্যেশ্বর হও। স্নেহের ভিতর এ কি কঠোর শাস্তি! আশীর্বাদের অন্তরালে এ কি ভীষণ বজ্র জ্বালা! সে জ্বালায় আকালের হৃদয় জ্বলিয়া উঠিল। তাহার মনে পড়িল সেই ক্ষুদ্র ভগ্ন কুটির, মনে পড়িল স্নেহময়ী কল্যাণময়ী জননী, মনে পড়িল তাহার জন্য তাহার সেই কঠোর পরিশ্রম, অর্থাসন, অনশন, পুত্রের মঙ্গলের জন্য জননীর সেই মহান আত্মত্যাগ। মনে পড়িল পুত্রের উন্নতির জন্য সুখের কামনায় পরের হস্তে তাহাকে সমর্পণ, মাতৃহৃদয়ের অপূর্ব বলিদান। আর সেই পুত্র তুচ্ছ মানির ভয়ে, লজ্জার খাতিরে সেই দীনা হীনা কল্যাণময়ী জননীর প্রতি পুত্রের তীব্র অনাদর প্রকাশ। তাহাকে মাতা বলিয়া স্বীকার করিতেও লজ্জা, একবার মা বলিয়া ডাকিয়া দুঃখিনীর সকল দুঃখ দৈন্য মুছাইয়া দিতেও অক্ষমতা। তথাপি ক্রোধ নাই, ক্ষোভ নাই, বিরাগ নাই। তথাপি সে হৃদয় হইতে স্নেহের তেমনি ক্ষীরধারা উচ্ছ্বসিত হইয়া পুত্রকে প্লাবিত করিয়া দিতে চায়। অকৃতজ্ঞ পুত্রের মুখের উপর তেমনি করুণা ভরা দৃষ্টি নিবদ্ধ করিয়া স্নেহ বিগলিত কণ্ঠে বলিতে পারে, সুখে থাকো বাবা, রাজ্যেশ্বর হও। কি দুর্গেয় মাতৃহৃদয়! আকালের ইচ্ছা হইল একবার চিৎকার করিয়া ডাকে, মা, মা, দুঃখিনী মা আমার। চাকর আসিয়া বলিল, বাবু, চা তৈরি। আকাল উঠিয়া স্খলিত পদে ভৃত্যের অনুগমন করিল। সেদিন আকালের কিছুই ভালো লাগিল না। খাইতে বসিয়া তরকারিগুলাকে পাতের একপাশে ঠেলিয়া রাখিল। শাশুড়ি তাড়াতাড়ি আসিয়া জামাতার খাওয়া না হওয়ায় পাচিকার উপর তর্জন আরম্ভ করিলে আকাল বিরক্তির সহিত ক্ষুধা নাই বলিয়া উঠিয়া পড়িল। মধ্যাহ্ন নিদ্রার পর মাথার চুল ফিরাইতে গিয়া বড় আয়নার সম্মুখে দাঁড়াইতেই নিজের মুখের প্রতিবিম্ব দেখিয়া নিজেই লজ্জায় ঘৃণায় শিহরিয়া উঠিল। তাহার ইচ্ছা হইল
আয়নাখানাকে ভাঙিয়া চুরমার করিয়া ফেলে। রাগে হাতের হেয়ার ব্রাশটা মেঝের উপর ছুঁড়িয়া ফেলিয়া আকাল দ্রুতপদে বাহির হইয়া গেল এবং বৈঠকখানা ঘরে গিয়া একেবারে শুইয়া পড়িল। 2-4 জন বন্ধু বান্ধব আসিয়া জুটিল। গল্পগুজব আরম্ভ হইল। আকাল কিন্তু সে গল্পে যোগ দিতে পারিল না। তাহাদের সরস গল্পের একটা কথাও তাহার কানে আসিল না। বিশ্বের সকল শব্দ, সকল কোলাহল চাপা দিয়া তাহার কানে শুধু একটি ক্ষীণ কোমল সুর অবিশ্রান্তভাবে প্রতিধ্বনিত হইতেছিল, সুখে থাকো বাবা, রাজ্যেশ্বর হও। আকালের সমগ্র চিত্তটা সেই ক্ষীণ সুরটুকুর দিকেই যেন উন্মুখ হইয়াছিল। গল্প করিতে করিতে সহসা জনৈক বন্ধু বলিয়া উঠিল, বেলা গেল, উঠি ভাই, সন্ধ্যা হয়ে গেলে মা বড় রাগ করে। আকাল মনে মনে হাসিয়া মনে মনেই বলিল, মূর্খ, মা কি কখনো রাগ করিতে পারেন? আকাল কিছুতেই চিত্ত স্থির করিতে পারিল না। সে যেদিকে যায় সেই দিকেই যেন একখানা বিরাগ লেশ শূন্য স্নেহভরা প্রফুল্ল মুখ দেখিতে পায়। সংসারের সকল কথার মধ্যেই যেন শুনিতে পায়, সুখে থাকো বাবা। আকালের বুকের ভিতর সাগরের তরঙ্গ উঠিতে পড়িতে লাগিল। রাত্রিতে কালিতারা বলিল, দেখো গা, তোমাদের দেশের মেয়েটা সকালে যাওয়ার সময় আমার মাথায় হাত দিয়ে মুখের দিকে এমন ভাবে চেয়ে রইল, দেখে আমার ভয় হলো, যেন। আকাল এমনই তীব্র দৃষ্টিতে পত্নীর মুখের দিকে চাহিল যে সে আর কথা শেষ করিতে পারিল না। জামাতার ভাবভঙ্গি দেখিয়া বাড়ির সকলেই উদ্বিগ্ন হইল, কিন্তু ইহার কারণ কি তাহা কেহই বুঝিতে পারিল না। আকালের উদ্বেগ ও অশান্তি ক্রমেই বাড়িতে লাগিল। তাহার ইচ্ছা হইল সে ছুটিয়া গিয়া মাতার পদতলে পড়িয়া ক্ষমা ভিক্ষা করে, কিন্তু সে সাহস হইল না। এত বড় অপরাধ করিয়া সে কোন মুখে মাতার সম্মুখে দাঁড়াইবে? কিন্তু 5-6 দিন এই অরন্তুদ যাতনা ভোগ করিবার পর যখন তাহা ক্রমেই অসহ্য হইয়া উঠিল এবং শাশুড়ি ঠাকুরানী জামাতার চিকিৎসার জন্য শহর হইতে ভালো ডাক্তার আনিবার পরামর্শ করিতে লাগিলেন, তখন আকাল একদিন সকালে উঠিয়া কাহাকেও কিছু না বলিয়া এক বস্ত্রে পলাশপুর অভিমুখে ছুটিল। বেলা যখন প্রায় প্রহরাতীত, তখন আকাল বাড়িতে উপস্থিত হইল। বাড়ির ভিতর ঢুকিয়াই চিৎকার করিয়া ডাকিল, মা, মা, মা। উত্তরের প্রতীক্ষায় দাঁড়াইয়া কোনো উত্তর না পাইয়া আকাল আবার আকুল কণ্ঠে ডাকিল, মা, মা গো। স্তব্ধ গৃহ উপহাসের অট্টহাসি হাসিয়া উত্তর দিল। আকাল স্তম্ভিত হৃদয়ে হতবুদ্ধির ন্যায় দাঁড়াইয়া রহিল। বামুন পিসি স্নান করিয়া বাড়ির সম্মুখ দিয়া ফিরিতেছিলেন। আকালের ডাক শুনিয়া তিনি দরজায় মাথা গলাইয়া বলিলেন, কে রে আকাল, কখন এলি? আকাল হাঁপাইতে হাঁপাইতে বলিল, আমার মা, মা কোথায়? বামুন পিসি হাতের মালা ছড়াটা গলায় ফেলিয়া বলিলেন, তোর মা সে যে বৃন্দাবনে গেছে। হ্যাঁ বলিয়া আকাল উঠানের উপর বসিয়া পড়িল। বামুন পিসি নিকটস্থ হইয়া বলিলেন, কেন, হয়েছে কি? এই তো সেদিন সে তোকে দেখে ফিরে এলো, এসে তোর কতই সুখ্যাতি করলে,
তুই খুব সুখে আছিস, মানুষের মতো মানুষ হয়েছিস বলে কত আহ্লাদ তার। তারপর বুড়ি বললে, মা ঠাকুরন, আর এ বয়সে ঘুঁটে কুড়িয়ে মরি কেন? গোকুল মিত্রের মা পশ্চিমে গেল, জমি জায়গা ভিটে সব 22.5 ঘন্টা টাকায় হারু মোড়লকে বেচে বুড়ি তার সঙ্গে কাল সকালে বৃন্দাবনে চলে গেছে। কপাল ভালো, বুড়ির কপাল ভালো। আকালের বাক্য স্ফূর্তি হইল না। সে বুঝিতে পারিল তাহারই সুখের জন্য মাতা স্বেচ্ছায় এই কঠোর নির্বাসন দণ্ড গ্রহণ করিয়াছেন। সুখ, ঐশ্বর্য, বিলাস সকলেই যেন বিভৎস মূর্তিতে উপহাসের তীব্র হাসি হাসিতে লাগিল। আকাল ভয়ে ঘৃণায় চক্ষু মুদ্রিত করিল। পাশের বাড়ির দরজায় বসিয়া ভিখারি বৈষ্ণব একতারা বাজাইয়া গাহিতেছিল, হরি তুমি মাতৃরূপ সর্বরূপসার, কাঁধে ছেলে মামা বলে, পিতা যদি লয় হে কোলে, ছেলে তাতে না ভুলে, মায়ের ছেলে মাকে পেলে পিতার কোলে যায় না আর। আকালের 2 চোখ দিয়া ঝরঝর জল গড়াইতে লাগিল। বামুন পিসি আকালের মার সৌভাগ্য এবং আপনাদের ভাগ্যহীনতা কীর্তন করিতে করিতে চলিয়া গেলেন। ক্ষমাহীন অপরাধের গুরুভার হৃদয়ে চাপিয়া আকাল অলস মন্থর পদে বাটির বাহির হইল। শূন্য গৃহখানা যেন পশ্চাৎ হইতে ডাকিয়া ডাকিয়া বলিতে লাগিল, সুখে থাকো বাবা, রাজ্যেশ্বর হও। নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।